এই যা, চারদিকে তো কালো অন্ধকার হয়ে এলো। এখন যে কোনো মুহূর্তে ঝড় উঠলে তো বিপদে পড়ে যাব। যেভাবে আকাশ কালো মেঘে ঢেকে গেছে তাতে তো বোঝারই উপায় নেই দিন নাকি রাত। যে করেই হোক আমাকে ঝড়ের আগেই বাড়ি পৌঁছতে হবে। আমি রুমি, এই গ্রামেরই ছেলে। সকাল সকাল বেরিয়েছিলাম অন্য গ্রামে গিয়ে কিছু ভালো মন্দ কামাই করতে। এই ঠেলাগাড়িটা আমার বাবার। তিনি সংসার চালানোর জন্য প্রতিদিন এই ঠেলাগাড়ি নিয়ে বাইরে বেরোতেন এবং প্রায় প্রতিটি সংসারেই লাগে এমন নিত্য প্রয়োজনীয় জিনিস এই গ্রাম ও গ্রাম ঘুরে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতেন। প্রায় সপ্তাহ দুয়েক ধরে তিনি বেশ অসুস্থ, তাই ছেলে হিসেবে তার ভাগের রোজগারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। আজ সকালে যখন ফেরি করার জন্য বের হলাম তখন আকাশ একদম পরিষ্কার ছিল। ভেবেছিলাম দুপুরের দিকে বাসায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে আবার বিকেলে বেরিয়ে একেবারে রাতের বেলা বাড়ি ফিরব। কিন্তু আকাশ এমন কালো মেঘে ঢেকে গেল দেখে বেশ চিন্তা হচ্ছে। বৈশাখ মাস চলছে, এতদিনে প্রচণ্ড তাপদাহের পর একটু ঝড়ের আভাস দেখে স্বস্তি লাগলেও নিজের বাড়ি পৌঁছানোর চিন্তায় এখন অস্বস্তি লাগছে। ঝড়ে এই ঠেলাগাড়ি এবং জিনিসপত্রের ক্ষতি হয়ে গেলে আমাদের মতো গরিবের জন্য সেটা অনেক বড় ক্ষতি। ধীরে ধীরে কালো আকাশ ফুঁড়ে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। আমি কোনো মতে গাড়ি ঠেলে সামনে এগোতে থাকলাম। আকাশের সূর্য পুরোপুরি ঢেকে গেছে বলে বোঝাই যাচ্ছে না একটি দিন। আমি ছাড়া রাস্তায় আর একটিও জনমানব নেই। এই ঝড়ের দিনে আমার মতো কপাল পোড়া না হলে কেউ রাস্তায় থাকবে না। ঝড়ে বিভিন্ন গাছের শুকনো পাতা উড়ে যাচ্ছে। রাস্তার সাথে পাতাদের ঘর্ষণের মর্মর শব্দ কেমন এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছে আমার মনের ভেতর। আমার মনে হচ্ছে এই ঝড়ের দিকে কারা যেন আবার কিছু কিছু রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। একপাশে গাড়ি থামিয়ে পেছনে ফিরে তাকাবো সেই উপায়ও নেই। এখন আমার চলার গতি একটু কমালেই ঝোড়ো বাতাসে আমার ঠেলা গাড়ি উল্টে যাবে। গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে গাড়ি ঠেলে সামনে এগোচ্ছি। আচমকা আমার স্পষ্ট মনে হলো আমার কানের কাছে কেউ একজন রক্তহীন করা খলখলে হাসি হাসছে। আমি মনে মনে বিধাতাকে ডাকতে শুরু করলাম। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার আশেপাশে এই ঠান্ডা ঝোড়ো বাতাসের ভিতরেও এক অন্যরকম গরম বাতাস বয়ে যাচ্ছে। এমন অশরীরী অনুভূতিকে সঙ্গ করে হাঁটতে হাঁটতে আমার ভেতরটা পুরোপুরি শুকিয়ে উঠল। তৃষ্ণার্ত চোখ দুটো আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো কোথাও কোনো মানুষের অস্তিত্ব পাওয়া যায় কিনা। অবশেষে বিধাতা আমার কথা শুনলেন। আমি দেখতে পেলাম বেশ কিছু দূরে একটা বড় বিক্ষিপ্ত বটগাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছেন। নিশ্চয়ই আমার ভয়ার্ত চেহারায় স্বস্তির হাসি ফুটে উঠেছিল। আমি নিজে নিজেই আনন্দে আত্মহারা হয়ে বললাম, ওই তো দূরে একজনকে দেখা যাচ্ছে। আমাকে এক্ষুনি ওনার কাছে গিয়ে দাঁড়াতে হবে, তাহলে আর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। বাতাসের গতির সাথে পাল্লা দিয়ে আমি বাড়িয়ে দিলাম আমার চলার গতি। প্রায় অসম্ভব মনে হচ্ছিল সেইখানে পৌঁছানো। আমার মনে হচ্ছিল আমার পা দুটো কেউ জোর করে ধরে রেখেছে, আমি যেন সামনে না এগোতে পারি। তবুও আমি সমস্ত শক্তি দিয়ে ঠেলাগাড়ি ঠেলে অবশেষে গাছতলায় গিয়ে দাঁড়ালাম। গাছতলার সামনে যেতেই দেখি একজন বৃদ্ধ লোক সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন যেন তিনি আমার আসার অপেক্ষাই করছিলেন। গাছতলার সামনে ঠেলা গাড়িটি দাঁড় করিয়ে আমি কোনো মতে আশপাশ থেকে কয়েকটা বড় বড় ইটের টুকরো দিয়ে সেটির গতিরোধ করে রাখলাম, যেন বাতাসের ধাক্কায় সেটি কোথাও না চলে যায়। ঠিকঠাক সেটার গতিরোধ করে আমি বৃদ্ধ লোকটার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি গাছতলায় পৌঁছানোর পর
লোকটি যেভাবে আমার দিকে তাকিয়েছিল এখনো ঠিক সেইভাবেই তাকিয়ে আছে। আমি তার দৃষ্টির দিকে তাকিয়ে কিছুটা ভড়কে গেলাম। আর এমন তাকিয়ে থাকা দেখে আমার ভেতরটা আবারও ভয়ের চাদরে ঢেকে গেল। মনে মনে ভাবলাম, এভাবে চুপচাপ দাঁড়িয়ে না থেকে লোকটির সাথে দুটো কথা বললে হয়তো ভয় কেটে যাবে। তাই আমি নিজে থেকেই তার সাথে কথা বললাম। কাকু, আপনি কি এই গ্রামেই থাকেন? বৃদ্ধ লোকটি প্রথমে কিছুই বলল না। আমার প্রশ্ন শুনেও ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রইল। আমি মনে মনে ভাবলাম, বৃদ্ধ মানুষ যেহেতু, তাই হয়তো কানে কম শুনছেন। তাই এবার আগের চাইতেও একটু জোর দিয়ে বললাম, কাকু, বলছিলাম যে আপনি কি এই গ্রামেই থাকেন? বৃদ্ধ লোকটি প্রথমে কিছুই বলল না। আমার প্রশ্ন শুনেও ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রইল। আমি মনে মনে ভাবলাম, বৃদ্ধ মানুষ যেহেতু, তাই হয়তো কানে কম শুনছেন। তাই এবার আগের চাইতেও একটু জোর দিয়ে বললাম, কাকু, বলছিলাম যে আপনি কি এই গ্রামেই থাকেন? হ্যাঁ বাবা, আমি এই গ্রামেরই লোক। বৃদ্ধ লোকটি আমার কথার উত্তর দেওয়ায় এবার একটু স্বস্তি পেলাম। তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, তিনি কানে কম শোনেন। আমি আবারও আগের মতো জোর গলায় বললাম, কাকু, আপনাকে তো আগে দেখিনি, তাই জিজ্ঞেস করলাম আর কি, কিছু মনে করবেন না। লোকটি নিজে থেকে কোনো কথাই বলছে না, এমনকি আমার এই কথার কোনো প্রতিক্রিয়াও দেখা দিল না। চুপ করে দাঁড়িয়ে রইল। আমার মনে জেদ চেপে গেল। আমি ভেবেই ফেললাম, উনি কিছু বলুক বা না বলুক, আমি নিজে নিজেই কথা বলবো। তাতে অন্তত কিছুক্ষণ আগের পাওয়া ভয়টি ধীরে ধীরে মন থেকে কেটে যাবে। আমি আবারও লোকটাকে প্রশ্ন করলাম, তা কাকু, এই ঝড় বাদলার দিনে গাছের নিচে কি করছেন? আপনার তো উচিত বাড়ি ফিরে যাওয়া। আপনি কি বুঝিয়ে আমার মতো রাস্তায় আটকে পড়ে এখানে আশ্রয় নিয়েছেন? আমি অপেক্ষা করছিলাম। তার উত্তর শুনে আমি বেশ অবাক হলাম। এমন ঝড় বাদলের দিনে তিনি কার জন্য অপেক্ষা করছেন? আর কিংবা নিজের পায়ে কুড়োল মেরে এমন বিপদের মধ্যে বেরিয়ে এসে তার সাথে দেখা করতে আসবে? মনে মনে ভাবলাম, লোকটার মনে হয় মাথায় কিছুটা সমস্যা আছে। একে আর প্রশ্ন করা ঠিক হবে না। তার চেয়ে ভালো আমি অন্তত পাশে কেউ দাঁড়িয়ে আছে এইভাবে নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকি। কিন্তু আমাকে অবাক করে দিয়ে লোকটি নিজে থেকেই কথা বলতে শুরু করলো। সে তোমার পিছু নিয়েছিল বুঝি? বৃদ্ধের এমন আকস্মিক প্রশ্নে আমি চমকে উঠলাম। কেউ আমার পিছু নিয়েছিল, এটা তিনি কিভাবে বুঝলেন? আমি আমতা আমতা করে বললাম, মানে কার কথা বলছেন আপনি? আমার কাছে লুকিয়ে লাভ নেই, তোমার চেহারাই বলে দিচ্ছে সে তোমার পিছু নিয়েছিল। আর তার হাত থেকে বাঁচতেই তুমি এই বট গাছের নিচে আশ্রয় নিয়েছো। আর এভাবে বিপদের মধ্যে মানুষের পিছু নেওয়া নতুন কিছু না, আমি নিজেও তার শিকার হয়েছিলাম। আপনি কার কথা বলছেন কাকু? কি এসে আর কেন সে মানুষের পিছু নেয়? বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে চোখ সরিয়ে সামনে তাকালেন। এরপর একরাশ হতাশা নিয়ে তিনি বললেন তার জীবনের দুর্বিষহ গল্পটি। এই বৃষ্টিমুখর পরিবেশে তার গল্পটি আমার পুরো গায়ে কাঁটা তুলে দিল। একবার কোনো এক গ্রীষ্মের সন্ধেতে আমি গিয়েছিলাম সদরের হাসপাতালে। আমার স্ত্রী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিল। তাকে দেখে যখন বাড়ি ফিরছিলাম তখন প্রায় রাত হয়ে গেছিল। যাওয়ার সময় কিছুটা গরম থাকলেও আসার সময় মনে হলো বেশ ঠান্ডা ঠান্ডা। আমি বুঝতে পারলাম হয়তো কাল বৈশাখী ঝড় উঠবে, তাই ঠান্ডা বাতাস দিচ্ছে। এদিকে আমার বয়সও হয়ে গেছে, ঝড়ের সাথে পাল্লা দিয়ে পা চালিয়ে সামনে এগোবো এমন শক্তিও নেই। ধীরে ধীরে বাতাস বাড়তে শুরু করলো। আমি আশেপাশে কোনো সুরক্ষিত জায়গা খুঁজতে লাগলাম আশ্রয়ের জন্য। হঠাৎ এই বড় গাছটি আমার চোখে পড়লো। আমি শরীরের সর্বোচ্চ শক্তিটুকু দিয়ে পা দুটো চালিয়ে নিয়ে আসলাম গাছের নিচে। গাছের নিচে দাঁড়িয়ে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। তার উপর রাত বেড়ে গেছে। গ্রামের রাস্তায় তো সন্ধ্যার পর থেকেই মানুষজন কমতে শুরু করে।
তাই এত রাতে কেউ বাইরে থাকবে এমন চিন্তা করা বোকামি। আমি আর কারো সহচর্যের অপেক্ষা না করে একা একাই দাঁড়িয়ে রইলাম এই অগোছালো গাছের নিচে। সত্যি বলতে কিছুটা স্বস্তি লাগছিল এই ভেবে যে গরমের ভেতর হেঁটে আসলেও অবশেষে গায়ে কিছুটা ঠান্ডা বাতাস লাগছে। গাছের গুঁড়িতে বসে আমি পরম স্বস্তিতে চোখ বুঝলাম। হঠাৎ আমার মনে হলো ঠান্ডা বাতাসগুলো কেমন গরম আগুনের হলকার মতো আমার গায়ে ছুঁয়ে যাচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি বাইরে বেশ বৃষ্টি পড়ছে, কিন্তু এই গরম বাতাস কোথা থেকে আসছে এর রহস্য কিছুতেই বের করতে পারলাম না। হঠাৎ গাছের এক পাশে তাকিয়ে দেখি কার যেন কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম আমার মতো কোনো হতভাগা হয়তো এই বৃষ্টির দিনে উপায় না পেয়ে গাছের নিচে আশ্রয় নিয়েছে। মনে মনে একটু খুশি হলাম। এতক্ষণ একা দাঁড়িয়ে থাকার চেয়ে একজন সঙ্গীর সাথে কথা বলা ঢের ভালো। আমি উঠে দাঁড়িয়ে তার কাছে এগিয়ে গেলাম। অন্ধকারে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি আগ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, আপনিও বুঝি আমার মতো বিপদে পড়ে এখানে দাঁড়িয়ে আছেন? অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোকটি আমার কথার উত্তর দিল না। আমি মনে মনে ভাবলাম সে আবার আমার কথাই রেগে গেল কিনা। আমি আবার একটু রাশভারী মানুষ, দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করলাম না। আমি ঘুরে দাঁড়িয়ে নিজের জায়গায় যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সাথে সাথে বিদ্যুতের এক ঝলকে আমি দেখতে পেলাম লোকটিকে। তাকে এক ঝলক দেখেই আমার মনে হলো আমার শরীর থেকে আত্মাটা বেরিয়ে যাবে। লোকটার পুরো গা ছিল আগুনে ঝলসানো। দেখে মনে হচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠে তার পা থেকে মাথা পর্যন্ত পুরো গায়ের মাংস পুড়ে গেছে। চোখ দুটো লাল টকটকে, সেই গনগনে আগুনের মতো চোখ থেকে ঠিকরে পড়ছে রাজ্যের হিংস্রতা। আবারও একবার বিদ্যুতের ঝলকে তার চেহারাটা আমার সামনে ভেসে উঠল। আমি দেখতে পেলাম লোকটা হাত বাড়িয়ে আমার দিকে দাঁড়িয়ে আছে, এখনই যেন হাত দিয়ে আমার শরীরকে স্পর্শ করবে। আমি তার কাছে প্রাণ ভিক্ষে চাইলাম। কে আপনি? দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। অশরীরীতে আমার কোনো কথায় কান না দিয়ে তার হাতটা লম্বা করতে করতে আমার দিকে এগিয়ে এলো। এক সময় আমি প্রচন্ড ভয়ে জ্ঞান হারালাম, কিন্তু জ্ঞান হারানোর মুহূর্তে ঠিক বুঝতে পারলাম একটা বরফ তুল্য হাত আমার শরীরে লেগে আছে। বৃদ্ধ লোকটির গল্প শুনে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। লোকটি কিছুক্ষণ থেমে বলল, এরপর আমার যখন জ্ঞান ফিরল তখন আমার আর কিছুই মনে পড়ল না। এরপর প্রায় বেশ কিছুদিন পর আবারও আমার এই ঘটনাটার কথা মাথায় আসে। বাবা, ভাগ্যিস সেই প্রেতাত্মা আপনাকে কিছু করেনি। কথা শেষে আমি বাইরের দিকে তাকিয়ে দেখি ঝড় থেমে গেছে। এখন বাতাসে মৃদু ঠান্ডা হাওয়া বইছে। আমি বৃদ্ধ লোকটির কাছে বিদায় নিয়ে বটগাছের গুড়ি থেকে নেমে আমার ঠেলা গাড়িটি নিয়ে সামনে এগোতে লাগলাম। হঠাৎ মনে পড়ল লোকটিকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল। এতক্ষণ নিজের জীবনের একটা গল্প শুনে আমার বেশ খানিকটা সময় তিনি আমায় সাহায্য করেছেন। আমি দু কদম হেঁটে শুধু ঘুরে তাকাতেই দেখি সেখানে আর কেউ নেই। মুহূর্তের মধ্যেই আবারও আমার পুরো গায়ে ভয়ের স্রোত খেলে গেল। মাত্র 2 সেকেন্ডের ভেতর বৃদ্ধ লোকটি এভাবে উধাও হয়ে যাওয়ার কথা নয়। আমি আর দ্বিতীয়বার পেছনে না ফিরে সামনে সোজা হেঁটে যেতে শুরু করলাম, আর মনে মনে প্রতিজ্ঞা করলাম আর কখনোই এমন ঝড়ের মৌসুমে বাড়ি থেকে বের হওয়ার কথাও চিন্তা করব না।